আমি দেখছি না, তুমি বসো। আচ্ছা। গুড আফটারনুন, গুড আফটারনুন, এই তো মাসিমা এখানে। গুড আফটারনুন মাসিমা। গুড আফটারনুন। এ নীনা, নীনা। কি করছো শীতাংশু? শীতাংশু? মাসিমা, মাসিমা কি ব্যাপার বলো তো? আমি কি তোমাদের বাড়িতে নতুন অতিথি হয়ে গেলাম নাকি? তোমার বৌমা আমাকে হঠাৎ শীতাংশু বলে ডাকছে। সে তোমাদের ব্যাপার, তোমরাই বোঝো বাবা। ঠিক আছে, এখন বলো তো আমায় এখন ডেকেছো কেন? মানে বোঝো ঠেলা, আমাকে নিজে ডাকলে অথচ নিজেই মনে করতে পারছো না কেন ডেকেছো। এমনিতেই এখানে দুপুরে আসা প্রবলেম, একটা ট্যাক্সিও আসতে চায় না। আচ্ছা কি ব্যাপার বলো তো মাসিমা, তোমরা যেন দুজনে কি যেন ভাবছো। কই কিছু না। তাহলে বোধহয় আমি ভুল ভাবছি। ওয়েল, ভুল ভাবলেই ভালো। এই নিনা, এই তোমাদের লাঞ্চ হয়ে গেছে? না তো। যাক, তাও ভালো, অন্তত কিছু খেতে পাওয়া যাবে। মাসিমা, আমি কিন্তু না খেয়ে এসেছি। হে নিনা, হোয়াটস রং উইথ ইউ? কই, কেন কিছু হয়নি তো? আজকে তুমি হাসছো না, কথা বলছো না। না না নিনা, দিস ইজ নট ফেয়ার। ভর দুপুরবেলা দরকার আছে বলে ডেকে পাঠালে, অথচ লাঞ্চের কোনো ব্যবস্থাই নেই। আচ্ছা তুমি জানো যে বেশিক্ষণ না খেয়ে আমি থাকতে পারি না। শীতাংশু, তুমি কি করে ভাবলে যে এ বাড়িতে এলে তোমাকে না খেয়েই ছেড়ে দেব? অবশ্য তুমি আসবে বলে বাড়তি কিছু রান্না করিনি। বাড়িতে বিউলির ডাল আর আলু পোস্ত আছে। তাছাড়া যদি অন্য কিছু তোমার লাগে তাহলে বাইরে থেকে আনিয়ে দেবো। বিউলির ডাল আর আলু পোস্ত? গ্রেট মাসিমা, গ্রেট। আর কি চাই বলো তো? একটা কাঁচা লঙ্কা আর লেবু। নিনা, যাও খেতে দাও। কি হলো, এতক্ষণ ধরে হ্যাংলার মতো খেতে চাইছি। জানো তো যে খাবার ব্যাপারে আমার কোনো লজ্জা নেই। আর তাছাড়া তোমাদের তো আমি বাইরের লোক ভাবতে পারি না। কে যে বাইরের লোক আর কে যে নিজের লোক, সেটাই তো বুঝতে পারছি না। এনিওয়ে, তুমি তুমি বসো, আমি ব্যবস্থা করছি। কি হলো বলো তো মাসিমা, নিনা আজ হঠাৎ এরকম ব্যবহার করছে কেন? আসলে ব্যাটেলের ব্যাপারে আমরা সবাই খুব আপসেট হয়ে আছি। ভেতরের খবরগুলো সব বাইরে চলে যাচ্ছে তো। রাইট। রাইট। শীতাংশু, ঠিক এই কারণেই তোমাকে বাড়িতে ডেকেছি। মানে আমরা শুধু তোমাকেই বিশ্বাস করি, তাই তোমাকেই বলছি কথাটা। এই যে হাসপাতালের উদ্বোধনের দিন আমরা একটা ঠিক করেছি, ওটা হচ্ছে 12 তারিখ, মানে আগামী মাসের 12 তারিখে। বিমলা, খাবারগুলো সাজাও। নিনা, আমি শীতাংশুকে বললাম যে আগামী মাসের 12 তারিখে উদ্বোধনের দিন ঠিক করা হয়েছে। হ্যাঁ, শীতাংশু কেউ জানে না আর কি ডেটটা। আর কেউ যেন না জানে, কারণ আমরা তো ঠিক কাউকেই বিশ্বাস করে উঠতে পারছি না। আচ্ছা একটা কথা আমি বুঝিয়ে বলো তো, তোমরা আমার সাথে এত ফর্মালিটি করছো কেন? তোমরা বলেছো যে 12 তারিখ ইনঅগারেশন, বাস আমি শুনে নিয়েছি, দ্যাটস ইট। বাকিটা আমি একেবারে সেফলি ভুলে যাব। তোমরা এটা এতবার করে আমায় বলছো কেন? আর ইনঅগারেশনটা যত তাড়াতাড়ি হবে ততই তো ভালো, কারণ আমাকে তো স্টেটসে ফিরতে হবে, তাই না? হ্যাঁ, সেই তো। আজকে না নিনা না মাসিমা, দুজনেই জানো কেমন কেমন। আচ্ছা এই প্যাটেলের ভয়ে আমরা কাঁপবো কেন, তাই না? চিয়ার আপ নিনা, চিয়ার আপ। মাসিমা, না, অন্য কোনো একটা ব্যাপার আছে। আরে শিবু, এসো এসো এসো। বোধহয় টেলিপাতি। আমি আজকেই ভাবছিলাম সন্ধ্যাবেলায় তোমাদের বাড়িতে যাব। হ্যাঁ, আমাকে দেখলেই তোমার এই কথাগুলো মনে হয়। না না, সত্যি যেতাম। জানো, দিয়ারানির জন্য কদিন ধরেই মনটা খুব খারাপ লাগছিল। তা কতদিন পরে এলে বলো তো? বসো বসো। হাতে কি ওটা? এই আমার জন্য নিশ্চয়ই। হ্যাঁ, ঘুগনি। আরে বাবা, দারুণ। ঠিক আছে ঠিক আছে, এইখানে রাখো। সন্তোষ তো কোথায় ব্যাংকে না কোথায় গিয়েছে। ও
কি হয়েছে শিবু? কি আবার হবে? কিছু হয়নি তো? না না, কিছু তো নিশ্চয়ই হয়েছে। তা নাইলে কি হয়েছে আমাকে বলো। যখন বুঝতেই পারছো না কি হয়েছে, তখন বলেই বা কি লাভ, আর না বলেই বা কি লাভ? এইটুকু শুধু বুঝতে পারছি যে শিবানী ভালো নেই। তুমি আমাদের বাড়িতে কতদিন যাও না বলো তো? হ্যাঁ, আসলে চারিদিকে এত সব ব্যাপারে ফেঁসে গিয়ে দৌড়োদৌড়ি করতে হচ্ছে। সেই জন্যই আমি আরো এসেছি। তুমি নাকি এমন সব কাজ করছো যে তোমার জীবন নিয়ে টানাটানি হতে পারে। আরে না না না, অত কিছু নয়। না লতা আমাকে সব কথা বলেছে। তুমি নাকি নিনাদের হাসপাতাল নিয়ে। দেখো, আদিত্য আর নীনা একটা ভালো কাজ করছে। তার উপরে রমলা হলো বুড়োর বউ, আর বুড়োর নামই হাসপাতালটা হচ্ছে। আমি চোখ বুজে থাকি কি করে বলো তো? চোখ বুঝে তো থাকতে বলিনি, কিন্তু নিজের বিপদের কথা তো ভাববে। তোমার যদি কিছু হয়ে যায়। না না, আমি একা মানুষ, আমার তো কোনো পিছুটানি নেই। আর যার কোনো পিছুটান নেই, বিপদ তাকে কি ভয় দেখাবে বলো তো? সত্যি শঙ্করদা, তুমি কিন্তু একদম বদলে গেছো। আমি বদলে গেছি? হ্যাঁ, বদলে গেছো। মানছি যে সেদিন বাবার সামনে আমি কোনো প্রতিবাদ করিনি। বাবার পছন্দ করা ছেলের গলাতে আমি মালা দিয়েছি, আর তুমিও সব ছেড়ে ছুড়ে রাউরকেল্লা চলে গেলে। সেই থেকে একা একা এতগুলো বছর কেটে গেল। এ পর্যন্ত তোমার কথাই ঠিক। শিবু, আমার কথা আমি এখনো শেষ করিনি শঙ্করদা। এতদিন পর সেদিন যখন হঠাৎ তোমার সঙ্গে আমার দেখা হলো, সেদিন থেকে তুমি আমাদের পরিবারের একজন আপনজন হয়ে গেলে। আমার ছেলে, ছেলের বউ, মেয়ে, তারা তোমায় কত ভালোবাসে। আর যখন ওরা তোমার উপর নির্ভর করতে আরম্ভ করলো, তখনই তুমি উধাও হয়ে গেলে। আমি আছি, আমি আছি শিবু, আমি আছি। তুমি কোথায় আছো শঙ্করদা? কোথায় আছো? অবশ্য তোমাকে দোষ দিয়েও কোনো লাভ নেই। এতদিন একা একা থেকেছো, এখন নিজের মতো করে ভাবছো, চলছো, দেখছো সব। কিন্তু আর যে কেউ তোমার জন্য ভাবতে পারে, দুঃখ হতে পারে, সেটা একবার ভাবো না। না, আমি কি তোমাকে দুঃখ দিয়ে ফেলেছি? হয়তো এটাই তুমি 10 জনের সুখ দুঃখের সঙ্গে নিজের সুখ দুঃখটা মিলিয়ে দিয়েছো বলেই একজনের দুঃখটা তোমার আর নজরেই আসছে না। খুব স্বার্থপরের মতো কথা বলছি না? না না না, হ্যাঁ, আমি স্বার্থপর। আমি তো বলছি আমি স্বার্থপর। জীবনের এতগুলো বছর কাটিয়ে এসে এই শেষ বেলায় এসে যখন তোমার সঙ্গে দেখা হলো, এই অল্প সময়টুকু আমি কারোর সঙ্গে ভাগ করতে পারবো না। আমি তো ভাগ করে নিতে বলিনি। কত সহজে বলতে পারলে, পেছুটান নয়। তাই সকলের বিপদে তুমি ঝাঁপিয়ে পড়ো। পেছুটান কাকে বলে? পেছুটান একজন মহিলা দিনের পর দিন মুখ গুজে চুপচাপ বসে থাকে, কখন দরজা একটা টোকা পড়বে তার প্রতীক্ষায় বসে থাকে, আর ভাবে এই বুঝি শঙ্করদা এলো, এই বুঝি শঙ্করদা এলো। এটা কি খুব বেশি চাওয়া? আমি তো এর চেয়ে বেশি কিছু চাইনি। প্লিজ প্লিজ শিবু, প্লিজ। এটা পেছুটান নয় শঙ্করদা, তুমি অনেক বদলে গেছো। আমি বলছি তুমি অনেক বদলে গেছো, অনেক না, তুমি যাওয়ার আগে মানুষটাকে ক্ষমা করে দিয়ে যাবে না। তুমি যদি এমন করে অভিমান করে চলে যাও, তাহলে যে আমি সারা দিন মরে থাকবো শিবু। কি বলবো, অনেকগুলো বছর তো একা একাই থেকেছি। মেয়েদের মনের আনাচে কানাচে হাঁটিনি, তাই তাদের মন বুঝি। যাই হোক, আমি কোনো অভিযোগ
করছি না, কোনো অজুহাতও দিচ্ছি না। আমি শুধু বলছি যে আমার ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দাও। কি তুমি বুঝতে পার না, ক্ষমা চাওয়ার পর আর কথা বলা চলবে না। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে, জলে স্থলে বাজায় বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। ব্যাস 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 ব্যাস, আমার পাওনা আমি পেয়ে গেছি। সত্যি মেয়েদের মান ভাঙানো এ কি চারটিখানি কথা? এই কুকা, খাচ্ছিস না কেন? কি এত ভাবছিস? ভালো করে খা। মা, আমি একদম টোটালি কনফিউজড। কেন, আবার কি হলো? তোমরা কি করছো সেটা আমাকে জানানোর প্রয়োজন বলে মনে করছো না? সব ইনফরমেশন তোকে দেয়া হয় খোকা। ছাই দেওয়া হচ্ছে। মাঝে মাঝে নিজেকে আউটসাইডার বলে মনে হচ্ছে। তোমরা নিজের খেয়ালে কাজ করছো বলে আমার অবস্থাটা ফিল করছো না। দেখ, হেয়ালি না করে স্পষ্ট করে বল কি হয়েছে। শীতাংশ একটা ইনাগোরেশনের ডেট বললো আমাকে, প্রসেনজিৎ আরেকটা তারিখ বললো। আমি তো কি বলবো সেটাই বুঝে উঠতে পারলাম না। নিরাপত্তার জন্য আসল তারিখটা আমরা গোপন রাখছি। এতে হাসির কি হলো? মা, তোমরা কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, এ কি প্রধানমন্ত্রীর শপথ নাকি যে আসল তারিখটা গোপন রাখতে হবে? আমি সত্যি বলছি মা, তোমরা সত্যি পাগল হয়ে গেছো। একটা হাসপাতাল তৈরি করে নিজেদের কি ভাবতে শুরু করেছো কে জানে। তোর বলা শেষ হয়েছে? হ্যাঁ, এবার আমি বলছি, শোন। এই হাসপাতালের পেছনে যে উঠে পড়ে লেগেছে সেই লোকটির নাম হচ্ছে প্যাটেল। তার হাত যে কতখানি লম্বা সেটা কিন্তু অলরেডি ও আমাদের বুঝিয়ে দিয়েছে। এই হাসপাতালের উদ্বোধনটাই হচ্ছে আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। যেদিন নির্বিঘ্নে হাসপাতালটা উদ্বোধন হয়ে যাবে, ঠিক তার পরদিন থেকে আমি আর নীনা হাসপাতালের কোনো কাজে থাকবো না। এই তো রাগের কথা হয়ে গেল। রাগ কি শুধু তুই একাই দেখাতে পারিস? তাছাড়া এটা রাগের কথা নয়, সম্মানের কথা। তুই এক এক সময় আমাদের ইনসাল্ট করতেও হেসিটেট করিস না। দেখো মা, আমি তোমাদের অপমান করি এই কথাটা আমি মেনে নিতে পারবো না। সেই তর্কে গিয়ে কোনো লাভ নেই। তাছাড়া উদ্বোধন পর্যন্ত যখন দায়িত্ব নিয়েছি তখন আশা করছি সেই স্বাধীনতাটুকু অন্তত পাবো। আর এই সম্বন্ধে কোনো রকম বিরূপ মন্তব্য শুনতে আমি রাজি নই। ঠিক আছে, ইনগোরেশন অবধি আমি কোনো কথা বলবো না। তবে আদৌ যদি ইনগোরেশনটা হয়, তবে একটা কথা মা, যে সিস্টেমে তোমরা ডেটটা লুকোতে চাইছো না, এটা একদম ছেলে মানুষই হচ্ছে। এখন তুমি যদি সব ফাঁস করে দাও সেটা কিন্তু ছেলে মানুষই হবে। ও, তোমরা আমাকে যদি এখনো অবিশ্বাস করে থাকো তাহলে আমাকেও ইনগোরেশনের ডেট জানানোর কোনো দরকার নেই। আমি সেদিনই কথা বলবো যেদিন তোমরা ফেল করে আমার কথা মানতে বাধ্য হবে। আদিত্য কিন্তু ধরেই নিয়েছে যে আমরা ফেল করব। নীনা, যদি ফেলও করি তাহলে কিচ্ছু করার নেই। আমরা যা কিছু করছি হাসপাতালে ভালোর জন্য করছি। সেদিক থেকে আমাদের বিবেক একদম পরিষ্কার। সত্যি মা, তুমি কত স্টেডি। তোমায় দেখে না আমার খুব হিংসে হয়। ছাড় তো ওসব কথা। তুই তো অনেকের সাথে কথা বলে নিয়েছিস না? হ্যাঁ, আর কে বাকি রইল? আর একজন বাকি আছে, কাল সকালে মিট করব। সমর রুদ্র। আপনি যখন জানেন ফাইলে অসঙ্গতি আছে,
এবং বলছেন তো যে এলাকার লোক কমপ্লেন করে যাচ্ছে যে অনেক বেনামিতে জমি কিনেছে এই প্যাটেল, তখন আপনি জেনে শুনে কোনো স্টেপ নিচ্ছেন না? আমরা কেউ একা কাজ করি না শঙ্করবাবু, আমরা সবাই একটা লম্বা চেনে বাঁধা। একজনকে ধরে টানলে সবাই হুড়মুড় করে পড়বে, আর আমি বসে আছি তার মাথায়। সব কাজে আমাদের একটু ভেবেচিন্তেই করতে হবে। তাহলে কি আমাকে ধরে নিতে হবে যে ন্যায়নিষ্ঠ সৎ প্রতাপ সান্যাল আজ যে কোনো কারণে হোক ভয় পেয়েছেন? মিস্টার চৌধুরী, টেবিলের ওপাশে বসে এদিকের মানুষটাকে ভুল বোঝা খুব সহজ। একবার এই চেয়ারে বসে দেখুন কি সরসজ্জায় বসে আছি। দেখুন, আপনারা যারা ক্ষমতায় আছেন, আপনারা যদি কিছু না করতে পারেন তাহলে আমাদের মতো যারা সাধারণ লোক তারা কোথায় যাবে, কাকে বলবে? মিস্টার চৌধুরী, আপনি আজ বড়ই উত্তেজিত হয়ে আছেন। আমার আজ মনে হচ্ছে যে বাবার কথা শুনে পড়াশোনাটা আরো বেশি দূর অবধি চালিয়ে যাওয়া উচিত ছিল। বাবা চাইতেন আমি একজন আইএস বা আইপিএস অফিসার হই। হয়ে কি করতেন? আমার মতো এরকম একটা চেয়ারে বসতেন আর সব বুঝেও নিয়মের জালে বন্দী হয়ে থাকতেন। এইখানেই তো আপনার সঙ্গে আমার মতে মিলছে না। আপনি বন্দি কিসে? কতগুলো সরকারি নিয়মে, তাই তো? ঠিক আছে, আপনি সার্থকী মজুমদারের ওপর নজর রাখুন। আপনি লোক ডেপিউট করুন যাতে তার সমস্ত খবর আপনার কাছে পৌঁছয়, সেই ব্যবস্থাটা করুন। সে সবই আমি করেছি শঙ্করবাবু। তাও আপনার কিছু করার নেই। আপনাদের মন্ত্রী নরেশ যখন আমাকে আপনার কাছে পাঠিয়েছিল তখন বলেছিল একজন সাচ্চা মানুষের কাছে পাঠাচ্ছি, কিছু করবার হলে ওই করবে। তখন অনেক আশা নিয়ে আমি এসেছিলাম এবং আপনাকে দেখে আপনার সঙ্গে কথা বলে আমার মনে হয়েছিল যে হ্যাঁ, নরেশ কিছু ভুল বলেনি। কিন্তু কি মনে হচ্ছে ভুল লোকের কাছে এসে পড়েছেন, নাকি বিকিয়ে গিয়েছি ওই দুবাই বেসড ব্যবসায়ী কৃষ্ণকান্ত প্যাটেলের কাছে? দেখুন শঙ্করবাবু, বিকিয়ে যাওয়ার হলে অনেক বছর আগেই তা হয়ে যেতে পারতাম। হাজারে নয়, আমার কাছে লাখে লাখে 2 নম্বরি টাকার অফার আসে। সারা জীবন স্রোতের বিরুদ্ধে সাঁতার কেটে এসেছি। মাঝে মাঝে মনে হয় সমাজের ওপর বোমার মতো ফেটে পড়ি, যাতে কিছু দুর্নীতি অন্তত দূর হয়। বাট আই এম হেল্পলেস। এনিওয়ে, আপনি হাসপাতাল উদ্বোধনের ব্যবস্থা করুন, আমি দেখছি। হ্যাঁ, ব্যবস্থা তো করাই যায়, কিন্তু আসলে অনেকগুলো জীবনের প্রশ্ন জড়িয়ে আছে তো এর সঙ্গে। প্যাটেল আবার নিশ্চয়ই কোনো চাল চালবে এবং কে বলতে পারে সেটা আরো নৃশংস হবে না। এই কাজে প্যাটেলের ডান হাত কে বা কারা, সেটা আমাদের খুঁজে বার করতেই হবে। আজ হয়তো আমরা এক স্টেপ পেছোচ্ছি, কিন্তু কাল কিন্তু আমরা এগিয়ে যাবই। না, শঙ্কর চৌধুরী মানুষ চিনতে ভুল করেন না। আমি ঠিক লোকের কাছে এসেছি।